This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2031-এ বিজেপি থেকে হিসেব দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন অভিষেক। অভিষেকের নাম করেননি মুখ্যমন্ত্রী, শুধু বলেছেন বাইরে থাকলে তো হিসেব দেবেন। তবে কি অভিষেকের জেলযাত্রা আসন্ন? বিধানসভায় শুভেন্দু অধিকারীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে রাজনীতির হিসেব নিকেশ এখন আরও জটিল। শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। বিধানসভায় সরাসরি নাম করেননি মুখ্যমন্ত্রী, কিন্তু তার এই মন্তব্যে রাজনীতিতে তোলপাড়। মুখ্যমন্ত্রী কি কোনো ইঙ্গিত দিতে চাইলেন? তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলযাত্রা হবে? আমতলার পার্টি অফিসে যেদিন বুলডোজার চলেছিল, সেদিন প্রথম অভিষেকের গলায় হিসেবের কথা শোনা যায়। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত, কথা দিয়ে গেলাম। 21-এর মঞ্চেও একই কথা বলেন কালীঘাট তৃণমূলের নাম্বার 2। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করবো, কথা দিয়ে গেল। জবাবটা এলো স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছ থেকে। তার ইঙ্গিত স্পষ্ট, এই ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব, ওটা বাঘ না বিড়াল, ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন, হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। এখানেই শেষ নয়, অভিষেককে নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে জিতে আসা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই ডিফেন্সে নেমে পড়েছে কালীঘাট তৃণমূল। ঋত শিবির অবশ্য স্বভাবসিদ্ধভাবেই সাবধানী। যে ব্যক্তি বিধানসভার মেম্বার নন, এটা কিন্তু পার্লামেন্টে একই জিনিস, সেই ব্যক্তি যিনি সদস্য নন তাকে কেন্দ্র করে বলা যায় না। কিন্তু একটা জিনিস বোঝা গেল যে বিজেপি কোনোভাবে নির্বাচন কমিশন দিয়ে ক্ষমতায় হয়তো এসছে, কিন্তু ঘুম থেকে উঠে থেকে রাতের স্বপ্ন থেকে দুঃস্বপ্ন সবটাই এখনো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস কেন্দ্রিক। নইলে এতবার পুলিশ বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পথসভার ভাষায় কেউ রাজনৈতিক আক্রমণ করে না। মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, যদি তথ্য বা সেরকম কিছু থাকে তাহলে মুখ্যমন্ত্রী তাকে ব্যবস্থা নেবে। বেআইনিভাবে তো কাউকে যদি অন্যায় করে তাহলে সেটা আমরাও মানব না। সে যে দলেরই হোক বা বিরোধী পক্ষের হোক, অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি। কিন্তু যে অন্যায় করে, কোনো অন্যায়কারী যেন আইনের শাসনের বাইরে না যায়, সকলে যেন আইনে আওতায় এনে তার ব্যবস্থা নেওয়া হয়। মামলার চক্রব্যূহে অভিষেক দলের একের পর এক হেভিওয়েট শিবির বদল করছেন আর তার বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। ঢাল হয়ে দাঁড়িয়ে একা মমতা। এই কঠিন সময় শুভেন্দুর চ্যালেঞ্জ কি তৃণমূলের একদা যুবরাজের রক্তচাপ আরও অনেকটা বাড়িয়ে দিল? সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আগামী শনিবার কালীঘাট তৃণমূলের জন্য কি আরও বড় বিপদ অপেক্ষা করছে? মুখ্যমন্ত্রীর ইঙ্গিত তো তেমনই। 21শে জুলাইয়ের ফাইল খোলার পর এবার সামনে আসবে আমপান দুর্নীতির রিপোর্ট। সে যত বড়ই হোক ছাড় নয়, বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন, আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। 25শে জুলাই আমপান দুর্নীতির ক্যাগ রিপোর্ট প্রকাশ করা হবে। যত বড় নেতাই হন, এফআইআর হবে, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার রিপোর্ট বিধানসভায় পেশ করে তার উপর আলোচনা বাধ্যতামূলক, কিন্তু তৃণমূল সরকার তা প্রকাশ করেনি। এবার সেই রিপোর্ট প্রকাশ্যে আনছেন মুখ্যমন্ত্রী। তার সাফ কথা, দুর্নীতিতে অভিযুক্ত যত বড় নেতা বা মন্ত্রী হন না কেন,
তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই। যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন, আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। আমপানে দুদফায় এরাজ্যে ৩,৭৫০ কোটি টাকা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু কেন্দ্রের সেই টাকা নয়ছয় হয়। তৃণমূলের বিরুদ্ধে এমনই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলার ভিত্তিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়, সেই রিপোর্ট প্রকাশ্যে আসেনি। সেই দিকেই এবার তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী। বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব। ক্যাগ রিপোর্ট নিয়ে এখন থেকে আর্তনাদ তৃণমূলের গলায়। এগুলো হচ্ছে চাপ দিয়ে, ভয় দেখিয়ে, থ্রেট পারসেপশন তৈরি করে, তৃণমূল থেকে দূরত্ব তৈরি করে আমাদের কাছে চলে এসো, আমার পুলিশ ব্যবস্থা নেবে না। সোমবার 21শে জুলাইয়ের রিপোর্ট সামনে এনেছে রাজ্য সরকার। কিভাবে শহীদ পরিবারকে ব্যবহার করে আখের গোছানো হয়েছে তার অভিযোগ তুলেছেন অনেকে। এই প্রেক্ষিতে অনেকে প্রশ্ন তুলছেন, আমপান দুর্নীতির রিপোর্টে কালীঘাট তৃণমূলের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মোদী সরকারের আমলে শেষ 10 বছরে কেন্দ্র ও রাজ্য স্তরে বিভিন্ন পরীক্ষায় 152 বার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 7.5 কোটি পরীক্ষার্থী, কিন্তু কোনো সাজা কেউ পায়নি। অভিযোগ রাহুল গান্ধীর। ভারতীয় শিক্ষা ব্যবস্থা দিন দিন কারচুপিতে ভরা পদ্ধতি হয়ে উঠছে, অভিযোগ লোকসভার বিরোধী দলনেতার। Is that our education system, which was known to be one of the best education systems in the world, is today a rigged system. 152 paper leaks have taken place over the last decade. We don't care if there's a re-exam, we don't care how much you have to wait, we don't give a damn. 7.5 crore students and their families are affected by this. These are middle class and poor families. They put their hard-earned money into this, and then they literally spat on. In the last 10 years, 152 leaks have taken place and 0 convictions. 0. So somebody else or a group of people are destroying our education system, India's most valuable asset, destroying the lives of our students, and what does the government do? 0 convictions. প্রশ্ন ফাঁস গুরুতর বিষয়। রাহুল গান্ধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন, অভিযোগ বিজেপি। রাজনীতি না করে ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে বিরোধীদের সংসদে আলোচনার আহ্বান শাসক দলের। आप स्टूडेंट्स के विषयों को, डिमांड्स को लेकर के आप पॉलिटिकल माइलेज लेना चाहते हैं, राजनीतिक रोटियां सेकना चाहते हैं, जो कि दुर्भाग्यपूर्ण है। यह समय ये नहीं है कि हमारी सरकारें, आपकी सरकारें, तुम्हारी सरकारें, इस तरीके से हम इन चीज़ों को विभाजित करें। ये गंभीर मसला है। क्या बिंदु है जिसके बारे में हमको गहराई से चिंतन करके उसका कोई रास्ता निकालना चाहिए, ताकि हमारे छात्रों के साथ, जो करोड़ों में हैं, उनके साथ अन्याय न हो। बहुत गंभीरता से हमने इन विषयों को लिया है और इसीलिए हमने चाहा है कि संसद में इसकी चर्चा हो। सरकार चर्चा के लिए तैयार है और विपक्ष को इस बात को ध्यान में लेकर के उसे गोल पोस्ट नहीं चेंज करना चाहिए। हम आरोप नहीं लगा रहे हैं, आरोप प्रत्यारोप नहीं होना चाहिए। हम इस समस्या का किस तरीके से निदान कर सकते हैं, उसके बारे में हमको सोचना चाहिए। ड्यूरेशन विपक्ष तय करे और उसमें हर एक एस्पेक्ट्स के बारे में चर्चा हो और हम कोई ठोस नीति लेकर के आए, क्योंकि बच्चे कोई हमारे हैं, आपके हैं, वो देश के भविष्य हैं। ভিতরে দম বন্ধ করা মিথেন গ্যাস, সঙ্গে প্রবল বৃষ্টি, দুর্যোগ। টানেলের ভিতরে কাদায় পা আটকে যাচ্ছে। ভিতরে এখনো শ্রমিকদের নিথর দেহ। দফায় দফায় উদ্ধার কাজ চলছে। সব প্রতিকূলতা ছাপিয়ে দেহ বার করে আনতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এনডিআরএফ। সিকিমের নামচিতে নির্মীয়মান টানেলে মিথেন গ্যাস লিক করে শ্রমিকের মৃত্যু মিছিল।
মৃতদের মধ্যে অনেকেই বাঙালি। এখনো পর্যন্ত 25 জনের মৃত্যুর আশঙ্কা, 13 জনের দেহ উদ্ধার, 7টি দেহ চিহ্নিত করা গেছে। 5 জন শ্রমিকের দেহ টানেলের এতটাই ভিতরে যে দফায় দফায় উদ্ধার কাজ চালিয়েও দেহগুলি বার করে আনা সম্ভব হয়নি বুধবার বিকেল পর্যন্ত। অন্ধকার, প্রবল বৃষ্টি, মিথেন গ্যাসে দম বন্ধ করা পরিস্থিতি টানেলের ভিতরে। তবে উদ্ধার কাজে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কাদার জন্য। টানেলের ভিতরে এঁটেল মাটি বৃষ্টির জলে এমন আঠালো কাদা তৈরি করেছে যে এক পা এগোতেও সর্বশক্তি প্রয়োগ করতে হচ্ছে। টানেলের ভিতরে পাহাড়ের ঢালে জল আটকে থাকায় দেহগুলি উদ্ধার করে আনতে প্রবল সমস্যায় উদ্ধারকারীরা। এই সেই টানেল যে গুহাপথ, সেই গুহাপথের ভেতরেই ছড়িয়ে ছিটিয়ে আছে এখনো বহু দেহ। যে এলাকায় দেহগুলো আছে, গতকালকে দফায় দফায় এনডিআরএফ কর্মীরা সেখানে গিয়েছেন, কিন্তু দেহগুলোকে বার করে আনার সমস্ত চেষ্টা বিফল হয়ে যায় নানা প্রতিবন্ধকতার কারণে। টানেলের ভিতরে কাঁধে 15 কেজির অক্সিজেন সিলিন্ডার নিয়ে এনডিআরএফকে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হচ্ছে। ভিতরে ঢুকে দেহ চিহ্নিত করে বাইরে বার করে আনার জন্য সময় বরাদ্দ ঠিক 45 মিনিট। কারণ তার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে অক্সিজেন, ভিতরে গাঢ় অন্ধকার, কোনো নেটওয়ার্কও নেই। এলাকায় মিথেন গ্যাস প্রচুর পরিমাণে রয়েছে, এর পাশাপাশি রয়েছে প্রচুর জলকাদা আর প্রচণ্ড গরম ওই গুহার অভ্যন্তরে। এই 3 প্রতিবন্ধকতায় কার্যত কাজই করতে পারছে না এনডিআরএফের প্রশিক্ষিত দল। কোমর সমান জল, যে গাড়ি নিয়ে ভিতরে যাওয়া হচ্ছে সেই গাড়ি প্রায় ডুবে যাওয়ার দশা। এরই মাঝে অক্সিজেন সিলিন্ডার এবং মাস্ক নিয়ে আজ ফের অভিযান হবে। তবে কথায় বলে না, রাখে হরি মারে কে। টানেলের ভিতরে শ্রমিকদের খাবার দিতে ঢুকেছিল ঝাড়খণ্ডের বাবলু। বিস্ফোরণের পর বেঁচে ফিরতে পারবে আশা করেনি। টানেল থেকে যারা বেঁচে বেরিয়ে আসতে পেরেছে তাদের মধ্যেই একজন বাবলু। कुछ दिखाई तो नहीं दिया, अंधेरा दिखाई दिया। तब वो आदमी लोग मेरे को पकड़ के कोई बाहर निकाला। देख नहीं पा रहे थे? नहीं। तो समझ गए थे क्या हुआ है या फिर नहीं समझा भी नहीं? नहीं। तो दौड़ने लगा? दौड़ के तो नहीं आया, पैदल आया, पकड़ के कोई लेके आया मेरे को। सेंसलेस हो गए थे? जी। সোমবার বিকেলে সিকিমের নামচি জেলার এনএইচপিসি তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত সমরডুং টানেলে মিথেন গ্যাস বিস্ফোরণ হয়। টানেলের প্রবেশপথে বিশাল ধস নামে। বিষাক্ত মিথেন গ্যাসের পাশাপাশি অন্ধকার এবং অক্সিজেনের তীব্র ঘাটতির কারণে উদ্ধার কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। যত সময় বাড়ছে ততই কিন্তু বাড়ছে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই আজকে দফায় দফায় সিকিমের এই গুহার ভিতর অভিযান চালাবে এনডিআরএফ। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি9 বাংলা, সিকিম। অবসরে 3 মাস আগে নতুন কর্মী নির্বাচনের কাজ শুরু করতে হবে। রাজ্যের সব দপ্তরকে নির্দেশ মুখ্য সচিবের। অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগের প্রবণতা কমাতে হবে। অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগে নিয়মে পরিণত করা যাবে না। রাজ্যের সব দপ্তরকে নির্দেশ মুখ্য সচিবের। 21শে জুলাইয়ের সভা নিয়ে নতুন করে চাপে কালীঘাট তৃণমূল। কেন চাপে জানবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, দেখো, গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই কালীঘাট তৃণমূলের তরফ থেকে 21শে জুলাই যে সমাবেশের আয়োজন করা হয়েছিল বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ক্যাথিড্রাল রোডে, সেই সভাকে কেন্দ্র করে কিন্তু এবার পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে হেস্টিংস থানাতে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং সেক্ষেত্রে কালীঘাট তৃণমূলের যারা আহ্বায়ক এবং আয়োজকদের বিরুদ্ধে রাস্তা আটকে রাখা, জেনে বুঝে সরকারি নির্দেশ অমান্য করার ধারাতে মামলা রুজু করা হয়েছে, এমনটাই জানতে পারছি। তার কারণ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল রাস্তার একাংশ বন্ধ করে এই সভার বা 21শে জুলাই সমাবেশের আয়োজন করতে হবে, কিন্তু যে জমায়েত হয় তাতে রাস্তার দুটি দিকই কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে যানবাহনের গতি স্বাভাবিক রাখার জন্য ঘুরিয়ে দিতে হয়, এবং সেই জায়গা থেকে কিন্তু পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে বলেই। ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। 135তম ডুরান্ড কাপের আনুষ্ঠানিক ঘোষণা। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং লেফটেন্যান্ট জেনারেল গম্ভীর সিং সহ সেনাবাহিনীর আধিকারিকরা। 25শে জুলাই থেকে 23শে অগস্ট পর্যন্ত চলবে এবারের ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচেই কলকাতায় মুখোমুখি হবে মোহনবাগান ওয়েস্ট বেঙ্গল। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন জানালেন ক্রীড়ামন্ত্রী। এবারে ডুরান্ডে প্রথমবার চালু হচ্ছে সম্পূর্ণ পেপারলেস টিকিট ব্যবস্থা। অনলাইনে টিকিট কাটা দর্শকরা টিকিট দেখিয়েই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। আগামী বছর থেকে মহিলাদের ডুরান্ড টুর্নামেন্ট চালুর ভাবনাও রয়েছে আয়োজকদের। আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়
তিনি নিজে ডুরান্ড কাপের ইনঅগারেশন সেরিমনি প্রথম ম্যাচ ডার্বি আমাদের সকল যারা ফুটবল প্রেমী সকলের সাথে মিলে দেখবেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই।